এক্সেল আমরা প্রায় কম বেশি যারা কম্পিউটার জানি বা কম্পিউটার শিখেছি একদম প্রিলিমিনারি লেভেলে সবাই মোটামুটি এক্সেলের নাম শুনেছি, কিন্তু আমার মনে হয় না যে এক্সেল নিয়ে সবার ধারণা ক্লিয়ার আছে। সবার আগে ধারণাটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে এক্সেল জিনিসটা কি, এক্সেলটা মানে কেন শিখবো, আর এক্সেল কী ধরনের প্রোগ্রাম, এক্সেলটা শিখে লাভটা কী হবে, ঠিক আছে, এক্সেল কারা শেখে। তো এই ধারণাগুলো যখন আমার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখবেন এক্সেল প্রোগ্রামটা আপনার করতে অনেক সুবিধে হবে এবং এক্সেল নিয়ে যে বিরাট বড় ভয় ভীতি সেটাও কেটে যাবে। আর এক্সেলটাকে আপনি প্রপারভাবে ইউজ করতে পারবেন, আপনার কেরিয়ারকে বুস্ট করতে পারবেন এবং এই এক্সেলটাকে ইউজ করে আপনার আগামী দিনের যে কর্মকাণ্ড সেটা অনেক ভালো হবে এবং অনেক কনফিডেন্টলি করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে এক্সেলটা কারা শিখবে বা কাদের জন্য। এক্সেলটা সবার জন্যই, অর্থাৎ যেভাবে আমরা ডিজিটাল লিটারেসি ট্রেনিং প্রোগ্রাম সবার জন্য বলেছি, সেক্ষেত্রেও কিন্তু এক্সেল একটা কমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছিল। তো এক্সেলটা যদি আমি ভালো করে জানতে পারি সেক্ষেত্রে কী সুবিধা হয়। তো বেসিক্যালি আমরা আমাদের এক্সেল জিনিসটা কি আমি যখন শিখবো বা যখন আমি বলবো এর পরবর্তীকালে তখন আপনারা জিনিসটা আরও বুঝতে পারবেন যে এক্সেল জিনিসটা কি। বাট এখন আমি যেটুকু বলছি এই এক্সেল প্রোগ্রামটা কিন্তু যারা একদম জব সিকার্স, যারা নতুন করে জব ইন্টারভিউ দিচ্ছে, জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে, বা যারা অলরেডি ওয়ার্কিং প্রফেশনাল, যারা জবের মধ্যে আছে, যারা এক্সেল নিয়ে অফিসে কাজকর্ম করে, যারা ব্যাক অফিসে আছে, যারা রিসেপশনিস্ট, যারা ডেটা এন্ট্রি অপারেটর, সবার জন্যই কিন্তু প্রত্যেকজন অফিসিয়ালের জন্য অফিসিয়ালদের জন্য সবার জন্যই কিন্তু এক্সেল একটা কমন প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের ডেটা এন্ট্রি বা তাদের ডেটাগুলোকে স্টোর করে, রেকর্ড করে এবং সেখান থেকে তাদের প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই এক্সেল শিখলে কতটা বেনিফিট না, আপনার সাপোজ ধরুন আপনি যে কোনো কাজ যে কোনো প্ল্যাটফর্মে, সেটা আপনি ধরুন আপনি একজন গ্র্যাজুয়েট, আপনি একজন মাস্টার ডিগ্রি, আপনার একটা বেসিক কোনো কোয়ালিফিকেশান আছে এবং সেইটা নিয়ে আপনি যে কোনোভাবেই হোক জবের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার কোনো একটা নির্দিষ্ট পোস্টের জন্য, পদের জন্য। সেখানে যদি আপনার এক্সেলের নলেজ থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি আপনাকে একটা এক্সট্রা বেনিফিট, আপনি অ্যাডভান্টেজ পাবেন অন্যদের থেকে। এবং পরবর্তীকালে যখন আপনি কাজ করবেন, আপনার যদি এক্সেলটা জানা থাকে আপনার কাজ করতে অনেক সুবিধে হবে এবং অফিসেও আপনার একটা অন্য জায়গা আপনি পাবেন, অন্য সম্মান পাবেন এবং আপনার কাজের ক্রেডিবিলিটি অনেক বাড়বে। দ্বিতীয় কথা, যারা অলরেডি ওয়ার্কিং প্রফেশনাল, যারা অলরেডি কাজ করছেন, তারা নিশ্চয়ই কাজ করতে করতে বুঝতে পারছেন যে এক্সেলটা কতটা ভাস্ট। এবং যেহেতু লকডাউন সিচুয়েশনের পর ম্যাক্সিমাম কাজের পরিমাণটা বা বেশিরভাগ কাজটাই কিন্তু এখন অনলাইনে হচ্ছে এবং ম্যাক্সিমামটা আমরা গুগল শিট ইউজ করছি, ঠিক আছে। আগে যেটা আমরা এক্সেল ফাইল শেয়ার করতাম, এখন ম্যাক্সিমামটা কিন্তু গুগল শিটেই আমরা ইউজ করছি। তো এক্সেল যারা ভালো করে আমরা জানি, ঠিক আছে না, তারা সেই গুগল শিটটাকে যদি কন্ট্রোল করে আমরা কাজ করি, তাহলে সেই দক্ষতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার অফিসে আপনার সেই কাজের দক্ষতা বা আপনার যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু আগের থেকে অনেক বাড়বে। এবং সেটা নিশ্চয়ই আপনি ফিল করছেন যে এক্সেলটা যদি আরেকটু ভালো করে জানতাম আমি এই কাজগুলো করতে পারতাম এবং আমার কোনো অসুবিধা হতো না। তো ঠিক সেই জায়গা থেকে, অর্থাৎ এক্সেলটাকে যাতে প্রপারভাবে ইউজ করতে পারি, ধরুন আপনি বিজনেস করেন, ঠিক আছে, আপনার কিন্তু এক্সেল লাগবে। আপনার ডে টু ডে যে হিসেব, আপনার মাসের হিসেব, আপনার ধরুন স্টক, আপনার সেলস, আপনার বিল, আপনার জিএসটি বিল, এভরিথিং কিন্তু আমরা এখান থেকে করতে পারি বা স্টক মেনটেন করতে পারি, স্টক রেকর্ড করতে পারি, সমস্ত কিছুই আমরা। আপনি যদি বিজনেসম্যান হন, আপনি যদি জব সিকার্স হন, আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হন, প্রত্যেকেরই অ্যাডভান্স এক্সেল বা এক্সেলটা কিন্তু লাগবে। তো এবার এক্সেল সফটওয়্যারটা কী, কীভাবে কাজ করে, এক্সেল কী, সেটা আমরা পরবর্তীকালে আসছি। বাট আবারও বলছি যে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে এক্সেল সফটওয়্যারটা কী এবং সেটাকে প্রপারভাবে আপনি কিভাবে আপনার ব্যক্তিগত কাজে এবং আপনার অফিসিয়াল কাজে এবং আপনার ব্যবসায়িক কাজে কীভাবে এটাকে লাগিয়ে আপনার এটাকে ইউজ করে আপনার ডে টু ডে লাইফের যে বা ডে টু ডে কাজের যে গুণগত মান বা আপনার যে ডেটা হ্যান্ডলিং ক্যাপাসিটি সেটা কী করে বাড়াবেন, সেটা কিন্তু আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে আমরা স্টেপ বাই স্টেপ 52টা দিনে আমরা ভাগ করেছি। তো আবার চলুন আমরা দেখে নিই বা স্টার্ট করি কিভাবে আমরা এক্সেল প্রোগ্রামটাকে শিখব বা এক্সেল, হোয়াট ইজ এক্সেল, এবং তার আগে আরও জানতে হবে যে হোয়াট ইজ স্প্রেডশিট প্রোগ্রাম। তো এক্সেলটা অ্যাকচুয়ালি স্প্রেডশিট প্রোগ্রাম। তো সেই স্প্রেডশিট জিনিসটা কি সেখান থেকে আমরা শুরু করব, তারপরে এক্সেলে আসবো এবং তারপর ধীরে ধীরে এক্সেলের একদম ডিপে যাব এবং পুরো বিষয়টাকে ভালো করে জানবো। ওকে, চলুন আমরা এবারে স্প্রেডশিট প্রোগ্রামটা কি দেখে নিই। তো প্রথমে আমরা জেনে নেব স্প্রেডশিট জিনিসটা কি। তো স্প্রেডশিট জিনিসটা জানতে হলে আমরা কতগুলো একটা ছবি দেখে নিই, ছবি দেখলে বুঝতে পারবো, তারপর সেখান থেকে আমরা ডিসকাশন স্টার্ট করছি। স্প্রেডশিট,
আচ্ছা, এখানে আমরা ছবি দেখছি সিট। এখানে ছবিটা কি দেখছি না, একটা সাদা কাগজ, খুব সহজ কথা যদি ধরি, এটা সাদা কাগজ, প্লেন সিট। ওকে, একটা প্লেন সাদা পেপার। আমরা এই ছবিটা দেখলাম। সেকেন্ড ছবি কি দেখছি, একটা রুল পেপার, রাইট? তো আমরা ছোটবেলা থেকে সবাই আমরা পড়াশোনা করেছি এবং সবাই দেখেছি যে সাদা খাতা জিনিসটা কি, রুল খাতা জিনিসটা কি, সবার একদম ধারণা ক্লিয়ার, এবং ছবিতে তাই দেখছি। আশা করি ছবিও যদি না দেখাই, আপনাকে যদি আমি বলি যে সাদা খাতা একটা লিখুন আর রুল টানা খাতায় লিখুন, নিশ্চয়ই আপনাকে আমি বোঝাতে পারলাম দুটো খাতা জিনিসটা কি বা দুটো সিট জিনিসটা কি, রাইট? এবার নিশ্চয়ই আপনারা দেখেছেন এই দুটো খাতা তো মার্কেটে পাওয়া যায়, এর সঙ্গে সঙ্গে এমন কিছু খাতা পাওয়া যায়, বা আমরা এই যে রুল টানা খাতাটা আছে, আমরা যদি এই রুল টানাতে এটা তো হরাইজেন্টালি আছে, অর্থাৎ আড়াআড়ি লাইন টানা আছে। এবার যদি আমরা লম্বালম্বি অর্থাৎ ভার্টিক্যালি যদি আমরা লাইন টানি আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে না, আমরা কাটতেই পারি। কখন কাটি না, যখন কোনো ডেটা ইনপুট করি, বা যখন সাপোজ ধরুন কয়েকজনের আমি নাম লিখবো, তাহলে বা ডেট দিয়ে বা বয়স দিয়ে, তাহলে প্রথমে দিলাম একটা ঘর কাটলাম, দিলাম ডেট, তারপর একটা ঘর কাটলাম, তারপর দিলাম নেম, তারপর দিলাম অ্যাড্রেস, তারপর দিলাম এজ, মেবি যা কিছু হতে পারে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। যখন আমরা এই ধরনের কাজ করতে চাইবো, তখন আমরা কি করি না, তখন এই রুল টানা খাতাকে বা সাদা খাতাকে রুল এবং হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনে আমরা একটা ছকের সিট তৈরি করি, ঠিক আছে না? তো এইগুলো হচ্ছে তাদের মধ্যে, আমি যদি এরকম ধরে নিই, জাস্ট এইটা আমি যদি এক্সাম্পল ধরি, এই একটা সিট যেটাতে আমরা কি বললাম না, হরাইজন্টালি ছিল, আবার ভার্টিক্যালি লাইন টেনে আমরা বক্স করে আমরা একটা এই ধরনের ছক কাটি। সেটা ছকের যে কোনো সাইজ হতে পারে, কিন্তু তার বেসিক যে ফান্ডাটা সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন থাকবে, অর্থাৎ রুল লাইন থাকবে, এবং ভার্টিক্যালি লাইন থাকবে। এই যে ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইন দিয়ে তৈরি যে সিট, সেটাকেই বলে স্প্রেডশিট। ক্লিয়ার হলো? তো স্প্রেডশিট হাতি ঘোড়া কিছুই না, আমরা ছোটবেলা থেকে আমরা স্প্রেডশিটের কাজ করে এসেছি, হয়তো আমরা ওইভাবে বুঝতাম না যে এটাকে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট বলে, ঠিক আছে না? তো এখানে আমরা অলরেডি এমন কিছু কাজ বা মার্কেটে আমরা যে কোনো রেজিস্টার যখন দেখি, তখন আমরা সবসময় সেই খাতাটা কি হয় না, হরাইজন্টাল লাইন অর্থাৎ আড়াআড়ি লাইন এবং ভার্টিক্যাল লাইন টেনে একটা খাতার বিভিন্ন সাইজের আমরা মাপ করি, দিয়ে বিভিন্ন সাইজের ছক কাটি, ছক কেটে আমরা কাজগুলো, আমাদের ডেটাগুলো আমরা ম্যানুয়ালি পুট করি। সাপোজ ধরুন এটা একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যেমন আমরা ছোটবেলা থেকে স্কুলে আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে এসেছি, বা যে কোনো অফিসে অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে, সেখানে কি থাকে না, প্রথমে ডেট, তারপরে অ্যাটেন্ডেন্স, প্রথমে ডেট অ্যাটেন্ডেন্স, তারপরে প্রেজেন্ট, তারিখ দেওয়া থাকে প্রেজেন্ট না অ্যাবসেন্ট, প্রেজেন্ট না অ্যাবসেন্ট, বা লিভ না হলিডে, এইভাবে কিন্তু দেওয়া থাকে, এবং সেগুলো আমরা ম্যানুয়ালি পুট করি এবং মাসের শেষে সেটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে না? পুরোটাই কিন্তু ম্যানুয়াল প্রসেস, যেটা আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্টার ম্যানুয়ালি করে থাকি। তারপর ধরুন একটা ক্যাশ বুক, যারা আমরা অ্যাকাউন্টসের কাজ করি, সেখানে আমরা কি করি, কত টাকা এলো, কত টাকা খরচ করলাম, সবটাই আমরা ডে ওয়াইজ, কত টাকা ক্যাশে আমার আছে, কত টাকা ব্যাংকে আছে, সমস্ত কিছু আমরা ম্যানুয়ালি কিন্তু আমরা এগুলোকে এক্সিকিউট করি বা কাজগুলো করি, বা এখানে লেজার এন্ট্রিগুলো যেগুলো করি সেগুলো আমরা করি। তো এইভাবে স্টক রেজিস্টার, যদি আমাদের কোনো মালপত্র রাখি, আমরা সেই স্টক রেজিস্টার মেনটেন করি। এইভাবে আমাদের প্রচুর কাজকর্ম আছে, যেখানে আমরা বিভিন্ন লগ সিট বা যে কোনো রেজিস্টার, সমস্ত জায়গায় কিন্তু আমরা এরকম ছক কেটে, সেটা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যেমন পারবো আমরা ছক কেটে সেই কাজগুলো করি। এই যে ছক কাটার যে সিট বা যে ছক কাটা খাতা, এইগুলোকে আমরা বলি একদম স্প্রেড সিট, ঠিক আছে? তাহলে প্লেন সিট, রুল সিট আর স্প্রেড সিট। আর বাংলা একদম গলা বাংলায় যেগুলো আমরা সচরাচর বলে থাকি, সাদা খাতা, রুল টানা খাতা আর ছক টানা খাতা, ঠিক আছে? তো সেই সাদা খাতা, রুল টানা খাতা তো আমরা জানি, বাট এক্সেল যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে এই ছক টানা খাতা বা এই ছকের কাজ নিয়েই আমাদের, যেখানে আমরা ডেটা ইনপুট করি, বিভিন্ন তথ্য এই ছকের মধ্যে দিই, তো সেটাকে বলা হয় স্প্রেডশিট। এবারে আমরা এই যে স্প্রেডশিটগুলো, এখানে অসুবিধাটা কোথায়, এই যে স্প্রেডশিটগুলো, এই স্প্রেডশিটগুলোতে আমাদের কি করতে হচ্ছে না, ম্যানুয়ালি প্রত্যেকটা ডেটা আমাকে এন্ট্রি করতে হচ্ছে, সে তো করলাম। করার পর এবার সাপোজ যদি আমি যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, গুণ করতে চাই, পার্সেন্টেজ করতে চাই, অ্যাট এ গ্ল্যান্স ডেটা সামারি করতে চাই, সেটাও কিন্তু আমাকে তাই ম্যানুয়ালি করতে হচ্ছে। তাই
স্প্রেডশিট কিন্তু আমরা প্রথম থেকে ম্যানুয়ালি স্টার্ট করেছিলাম বা ম্যানুয়ালি আমাদের শুরু করেছিলাম, পরবর্তীকালে এই প্রোগ্রামগুলোকেই এই প্রোগ্রামটাই সেটা অটোমেশন বা ইলেকট্রনিক্যালি বা সফটওয়্যারে আপডেট হয়েছে। তো স্প্রেডশিট দুরকমভাবে আমরা ইউজ করি, একটা হচ্ছে ম্যানুয়াল স্প্রেডশিট যেটা আমরা হাতে ইউজ করি, আর একটা হচ্ছে এই একই জিনিস যেটা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করবো, সেটাকে বলা হয় ইলেকট্রনিক্স স্প্রেডশিট প্রোগ্রাম। ওকে, তো এই ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামটাই আমরা শিখতে চলেছি এবং এই ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রাম মার্কেটে অনেক ধরনের সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবল আছে। আমরা যেমন তার মধ্যে লোটাস 1, 2, 3 বা ক্যালিগ্রাফিট এবং মাইক্রোসফটের এক্সেল, তো এইগুলো এরকম অনেক সফটওয়্যার মার্কেটে আছে। কিন্তু মাইক্রোসফট কোম্পানির এক্সেল যে প্রোডাক্ট, অর্থাৎ যেটা মাইক্রোসফটের অফিস প্যাকেজের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ছাড়া আরও অনেক সফটওয়্যার আছে যে প্যাকেজের মধ্যে মাইক্রোসফট এক্সেল একটা অন্যতম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে সফটওয়্যারটা কিনা এই যে স্প্রেডশিট, এই স্প্রেডশিটের প্রোগ্রামটা ওর মধ্যে করা আছে বা স্প্রেডশিট প্রোগ্রামটা নিয়ে ও কাজ করে। তো এক্সেলটাকে এমনভাবে মাইক্রোসফট প্রমোট করেছে, সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে যারা এই স্প্রেডশিট প্রোগ্রাম করে অফিসিয়াল পারপাসে, নিজের পারপাসে, বিজনেস পারপাসে, ম্যাক্সিমাম জায়গায়, শুধু আমি আপনার কাছে নয়, মানে পুরো সারা পৃথিবীতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই অফিসিয়াল পারপাসে বলুন, নিজের পারপাসে বলুন, যে কোনো কাজেই বলুন, যেখানে স্প্রেডশিট প্রোগ্রাম ইউজ করা হয় সেখানে কিন্তু আমরা মাইক্রোসফট কোম্পানির এক্সেল সফটওয়্যারটা ইউজ করি। তো সেই কারণেই কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলটাই শিখবো, যাতে করে ওই সফটওয়্যারটা যদি কাজ করি তাহলে আমার গ্রহণযোগ্যতাটা বাড়বে, কেননা সব জায়গায় ওই সফটওয়্যারটাই ব্যবহার করা হয়। সেই কারণেই আমি এক্সেলটা শিখছি। অর্থাৎ আমি যে কাজটা শিখছি সেই কাজটা যদি অন্য জায়গায় হয় তবেই না আমি সেটা পাবো, যে আমি একটা শিখেছি আর অন্য সেখানে গিয়ে দেখলাম যে অন্য সফটওয়্যার ইউজ হয়, তখন কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা বা আপনার সেই গ্রহণযোগ্যতা থাকবে না। বাট এক্সেল এমন একটা লেভেলে চলে গেছে যে আমি যদি এক্সেল এখানে শিখি, যে কোনো অফিস আদালত, শুধু আমার এই দেশে না অন্য দেশে গিয়ে যদি আমি এই কাজটা করি তাহলে কিন্তু সেখানেও এক্সেল সমানভাবে সমাদৃত এবং আমি যে কাজটা শিখেছি সেটাও সমানভাবে সমাদৃত হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে স্প্রেডশিট ব্যাপারটা কি আর স্প্রেডশিট প্রোগ্রামটা কি। তো স্প্রেডশিট ম্যানুয়ালি আমরা করি এবং সেটাকে ইলেকট্রনিক্যালি বা সফটওয়্যার ভাবে ইলেকট্রনিক স্প্রেডশিট যেটাকে আমরা বলি বা যেটাকে সফটওয়্যারের মাধ্যমে এটাকে আপগ্রেড করা হয়েছে। এবং বর্তমানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই স্প্রেডশিটে ডেটা কীভাবে আমরা ইনপুট করব, স্প্রেডশিটে কীভাবে ডেটাকে ইনপুট করার পর অটোমেটিক্যালি সামারি করব, অটোমেটিক্যালি ফিল্টারিং করব, অটোমেটিক্যালি বা খুব সহজে কীভাবে ম্যানিপুলেশন করব, সমস্ত কিছু আমরা দেখব, যেটা কিনা মাইক্রোসফট কোম্পানির তৈরি মাইক্রোসফট এক্সেল যে সফটওয়্যারটা, যেটা কিনা স্প্রেডশিট প্রোগ্রাম বা ইলেকট্রনিক্স স্প্রেডশিট প্রোগ্রাম, সেটাই আমরা এবারে আমরা শিখবো। আশা করি আপনাদের স্প্রেডশিট প্রোগ্রামটা কি বোঝাতে পারলাম। এবারে আমরা আসছি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল শিখতে গেলে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্যাকেজটা অবশ্যই ইনস্টল থাকতে হবে, তবেই কিন্তু আপনি মাইক্রোসফটের, যদি সফটওয়্যারটা ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনার মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন না। অর্থাৎ তাহলে শেখার আগে কি করতে হবে, আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্যাকেজ ইনস্টল করবেন, তার মধ্যে অটোমেটিক্যালি মাইক্রোসফট এক্সেল থাকে। তো আমি ধরে নিচ্ছি আপনার মেশিনে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা অলরেডি ইনস্টল আছে, তারপর থেকে আমরা শুরু করব। যদি আপনাদের কারোর মাইক্রোসফট এক্সেল নিয়ে কোনো অসুবিধা থাকে, সফটওয়্যার নিয়ে কোনো অসুবিধা থাকে, তো আমাকে ফোন করবেন, আমার যতটা সম্ভব আপনাকে আমি গাইড করে দেবো, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি আপনার মাইক্রোসফট এক্সেল মেশিনে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি। এইবার আমি কি করে শুরু করব সেই জায়গা থেকে আমরা স্টার্ট করছি। তো সবার আগে দুটো প্রসেস দেখাচ্ছি। একটা হচ্ছে নর্মাল যেভাবে আমরা করে থাকি, স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস 2013। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, মাইক্রোসফট অফিসের অনেক ভার্সন এসেছে। মানে আমি যখন স্টার্ট করেছিলাম তখন 2003, তখন একদম লেটেস্ট ভার্সন ছিল। সেই 2003, তারপরে এলো 7, তারপরে 10, এইভাবে আস্তে আস্তে এখন 13, 2007, 2010, 13, 16, 19, তো অনেক ভার্সন আছে। তো আমি আপনাদের একটা জিনিস বলি, খুব হায়ার ভার্সনে বিরাট কিছু মাথা ঘামানোর দরকার নেই। 2007 যদি আপনার কাছে থাকে আপনি আরামসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট 2013 এমন একটা স্ট্যান্ডার্ড ভার্সন যেটা 2013, 7 থেকে 13 এবং 13 থেকে 16 বা 19-এ আপগ্রেড করতে কোনো একটা অসুবিধা হবে না বা ব্যালেন্স করতে অসুবিধা হবে না। তো সেই কারণে আমি 2013টাকে বেছে নিয়েছি। 2013 সফটওয়্যারটাই আমরা ভার্সনটা ইউজ করব এবং শেষের দিকে লাস্ট 10 থেকে 10টি ক্লাস আমি 2016 বা 2019-এর উপর আপনাদের দেখাবো।
যে কি ডিফারেন্স আছে সেটা আপনারা বুঝতে পারবেন। বিশেষ কিছু নেই, বাট যেটা আছে সেটা অবশ্যই আমি ডিসকাস করে দেবো। বাট বেসিক্যালি আমরা যেটা পুরো ম্যাক্সিমামটাই আমরা করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের 2013 যে ভার্সনটা, সেই ভার্সনে আমরা কাজ করব। তো ঠিক আছে, আমরা মাইক্রোসফট অফিস 2013 তার আন্ডারে দেখতেই পাচ্ছেন এত কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার অফিসিয়াল প্যাকেজের মধ্যে রয়েছে। তো আমরা এক্সেল এক্সেল 2013 এখানে ক্লিক করব। ঠিক আছে, তো আস্তে আস্তে এটা খুলবে। এই যে স্ক্রিনটা দেখায়, এটাকে এই স্ক্রিনটাকে বলা হয় স্প্ল্যাশ স্ক্রিন। ঠিক আছে, এটা যে কোনো সফটওয়্যারই যখন আপনি ওপেন করবেন এই স্ক্রিনটা কয়েকটা সেকেন্ডের মধ্যে আসে আবার বেরিয়ে যায়, এবং এটাকে বলা হয় স্প্ল্যাশ স্ক্রিন। যাই হোক, সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে আসবে, জাস্ট এর উপরে ক্লিক করব। আমাদের মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গেল, সিটটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো দেখুন একটু আগে যে আমি সিটটা দেখাচ্ছিলাম আর এখানে যে সিটটা দেখছি, দেখুন বক্স 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 ছক কাটাবো। তো আজকে আমরা স্পেশালি বা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে হোম স্ক্রিনটাকে দেখবো। আচ্ছা, এটা একভাবে আমরা ওপেন করলাম, আরেকভাবে ওপেন করা যায়। আমি এটাকে ক্রস করে দিচ্ছি, ক্রস করলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা আমি রান, অর্থাৎ যারা আমরা অলরেডি যারা ডিজিটাল লিটারেসি করেছেন বা আপনারা মোটামুটি কম্পিউটার প্রাথমিকভাবে শিখেছেন তারা জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন। আমরা যে কোনো প্রোগ্রামকে শর্টকাটে কমান্ড দিয়ে ওপেন করতে পারি। ঠিক আছে, তো স্টার্ট অল প্রোগ্রাম বা বিভিন্নভাবে না গিয়ে আমরা উইন্ডো কিবোর্ডে যে উইন্ডো লোগোটা আছে, উইন্ডো লোগো টিপে আর করলে আর রান টিপলে রান ডায়ালগ বক্সটা আসবে। এখানে আমি যে সফটওয়্যারের কমান্ডটা দেবো সেই কমান্ডটা দিলে অটোমেটিক খুলে যাবে। এটা যেমন আস্তে আস্তে করছি, যখন ফাস্ট করবো তাড়াতাড়ি হবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য একবার দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এক্সেল, EXCEL এক্সেলটা লিখতে হবে। তো ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু পুরোটাই ওয়ার্ড লিখলে হয় না, ওখানে উইন ওয়ার্ড লিখতে হয়। তো প্রত্যেকটা সফটওয়্যার অনুযায়ী কিন্তু আমাদের কমান্ডগুলো আলাদা। তো এক্সেলের ক্ষেত্রে এক্সেলই লিখতে হবে, এক্সেল লিখে এন্টার করলে আমাদের এক্সেল এই যে আবার ওপেন হয়ে গেল। যে এখানে ডবল ক্লিক পেয়ে গেলাম। তাহলে আমাদের মাইক্রোসফটের এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো এইখানে এবার স্ক্রিনটা দেখছি, স্ক্রিনটা কি একটু ভালো করে বুঝবো। আজকে আমরা এটাকে হোম স্ক্রিন বলি, যে মানে অর্থাৎ বা এক্সেলের হোম স্ক্রিন বা স্টার্টআপ স্ক্রিন যেটাকে আমরা দেখছি সেটাকে আমরা বুঝবো। তো প্রথমেই কি দেখি, ভালো করে দেখুন যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছক দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম ছক। যেখানে আমি মাউসটা ক্লিক করছি বিভিন্ন এই ছকের পুরোটাই ছক। তো স্প্রেডশিট যেটা ছক আমরা দেখেছি ম্যানুয়ালি করেছি, তো এখানে পুরোটাই ছকের পেয়ে গেলাম আমরা দেখতে। তো এখানে দেখুন ওপরে পরে আসছি, একবার দেখুন এখানে ABCD এইভাবে রয়েছে, এবং সেটা নিচে নিচে পুরো ভার্টিক্যালি আপনার সিলেক্ট হচ্ছে। আবার এদিকে দেখুন 1 2 3 4 5 এইভাবে সিলেক্ট হচ্ছে। ওকে, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, তো এগুলো কি আবার আসছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখুন, এখানে মাউসটা কিন্তু প্লাস চিহ্নতে কনভার্ট হয়ে গেছে। যখন আমি মাইক্রোসফট এক্সেলে কাজ করবো তখন মাউসটা কিন্তু, এটা মাউস পয়েন্টার, তখন মাউস পয়েন্টারের কিন্তু সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, এইভাবে প্লাস চিহ্নতে চলে আসে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। যখনই এক্সেল খুলবেন যে মাউসের সিম্বলটা এমন হয়ে গেল কেন, ঠিক আছে না, মাউসের সিম্বলটা মাইক্রোসফট এক্সেল এইভাবেই থাকে। আবার যেই আপনি উপরে যাবেন দেখুন তীর হয়ে গেল। ভালো করে দেখুন, যেই সিটে আসছেন প্লাস হয়ে গেল, যেই উপরে গেলেন দেখুন তীর হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, যেই উপরে যাচ্ছি তীর হয়ে যাচ্ছে, যেই সিটে আসছি প্লাস হয়ে যাচ্ছে। এবং এটা আরো টাইমে টাইমে এর বিভিন্ন শেপ চেঞ্জ হয়ে যায়। আমরা দেখাবো কিভাবে কি হয়। তো যে কোনো একটা আমরা যখন এটা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা আছি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিশ্চয়ই আপনারা জানেন যে যখনই যে কোনো প্রোগ্রাম, যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখন আমরা ওপেন করি তার কিছু বেসিক ফান্ডা আছে, যেমন বা বেসিক স্ট্রাকচার আছে। সেই জন্য প্রথম একদম উপরে কি থাকে, একদম উপরে থাকে টাইটেল বার। ঠিক আছে, তো টাইটেল বারে কি থাকে না, কি প্রোগ্রাম সেটা লেখা থাকে। যেমন এখানে বুক 1, এটা হচ্ছে ফাইলটার নেম, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল হচ্ছে প্রোগ্রামটার নেম বা অ্যাপ্লিকেশনের নেম, এটা হচ্ছে বুক 1 ফাইল নেম। তো আরেকদিকে আছে মাইনাস, অর্থাৎ বক্স আর ক্রস। তো মাইনাস হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, আর এটাকে আমরা রিস্টোর করি বা ম্যাক্সিমাইজ করি, এটা হচ্ছে ক্লোজ। তো সাধারণত আমরা যখন মিনিমাইজ করব তখন এটা ইউজ করি, আর যেটা একটু আগে করলাম যে বন্ধ করতে চাইলে এখানে ক্রস করলে ক্লোজ হয়ে যাবে। তো এগুলো আগেও আমরা দেখেছি, তো মোটামুটি জানি। তো
এটা হচ্ছে টাইটেল বার। তো এটা নিয়ে আর দ্বিতীয়বার কিছু বলছি না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ। তো এই যে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় রিবন। রিবন মানে অর্থাৎ এই এক একটা ট্যাবে যদি আমি ক্লিক করি তার আন্ডারে যে সমস্ত অপশান রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ভালো করে দেখুন, ধরুন ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার সঙ্গে ভিউর যে অপশান সেই অপশানটা একটা রিবনে অর্থাৎ ফিতের মতো একটা চওড়াভাবে আমাদেরকে শো করছে। ঠিক আছে, প্রত্যেকটাতে রিভিউ করলে রিভিউ শো করছে, ডেটাতে করলে ডেটা শো করছে, ফর্মুলা করলে ফর্মুলা শো করছে, পেজ লেআউট করলে পেজ লেআউট করছে, ইনসার্ট, এইভাবে। তো বেশি কিছু আমরা বুঝবো না, ছোট ছোট করে বুঝবো। আমি একদম আমি কিছুই জানি না, একদম সেই লেভেল থেকেই করছি, যে একদম সেইভাবেই বোঝাচ্ছি। আশা করি এখনো পর্যন্ত যেভাবে দেখাচ্ছি যে আপনি এর আগে কোনোদিন এক্সেল দেখেননি, তো আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। স্প্রেডশিট কি বোঝালাম, এক্সেল কি বোঝালাম এবং এক্সেল কীভাবে ওপেন করতে হয় তাও দেখালাম। এবারে যেটা দেখাচ্ছি যে এক্সেলটা ওপেন করার পর যে হোম স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটার বিবরণ দিচ্ছি। তো একদম ওপরে থাকে টাইটেল বার, নিচে থাকে আপনার বিভিন্ন মেনু, যেমন হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ মেনু। বাট আগে যেমন 7 ভার্সনের পর্যন্ত ছিল বা 2003 এগুলোতে ছিল, ক্লিক করলে লম্বালম্বিভাবে আপনার মেনু আকারে মেনু চার্ট আসতো। এখন মেনু আসে না, এখন হোম ট্যাব বলি আমরা। হোমে ক্লিক করলে, হোম ট্যাবে ক্লিক করলে তার পুরো রিবনটা চলে আসে শীতের মতো এইভাবে দেখে। আগে নিচের দিকে দেখাতো, এখন আড়াআড়ি হবে। আগে ভার্টিক্যালি শো করতো, এখন হরাইজন্টালি শো করে। এইটুকুই চেঞ্জ, মানে এইরকম আর কি, এরকম বিশাল বিরাট কিছু নয়। হ্যাঁ, তো কিছু কিছু আমাদের অপশান অ্যাড হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, প্রাথমিকভাবে এগুলো জানবো, যখন অ্যাডভান্স লেভেলে যাবো পরে ডিফারেন্সগুলো আসবো। এখন একদম হোম ট্যাবে ক্লিক করলে আমাদের হোমের আন্ডারে যা যা হলো, ইনসার্টের আন্ডারে, পেজ লেআউটের আন্ডারে আসবে। তো এইগুলো হচ্ছে এক একটা ট্যাব। ফাইল, হোম, ফাইলে ক্লিক করলে কিন্তু তার অপশন চলে আসে মেনু আকারের মতো। ঠিক আছে, এসকেপ মারলাম, ব্যাক করে গেলাম। এবার হচ্ছে হোম, আর বাকি সবই কিন্তু ট্যাব আকারে আসবে, মানে আমাদের রিবন আকারে আসবে, রাইট। এরপরে আমরা যখন নিচে আসবো, নিচটাতে ঠিক রিবনের নিচে এরিয়াতে আসবো, নিচে এটাতে এই একটা বার থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ফর্মুলা বার, যেটা এক্সেলে খুব ইম্পর্টেন্ট, জেনে রাখুন কি পরে আসবো। এটাকে বলা হয় ফর্মুলা বার। যখনই আমরা কোনো মাউস নিয়ে যদি জাস্ট এর উপরে রাখি তাহলে কিন্তু আমাকে শো করে। এখন কি শো করছে? ফর্মুলা বার। ঠিক আছে, বাঁ দিকে যে এফএক্স লেখা আছে এটাকে যদি করি, জাস্ট মাউসটা আমি রেখেছি, একে দেখাচ্ছে ইনসার্ট ফাংশন। তারপরে আমি যদি এই জায়গায় যেখানে E11 অর্থাৎ যেহেতু যেখানে আমার কার্সারটা থাকবে বা মানে আমি মাউসটা ক্লিক করব সেখানে একটা নাম্বার হয়, কি নাম্বার হয় আমি বোঝাচ্ছি, তো সেটা D9 দেখাচ্ছে। ঠিক আছে না, তো যাই হোক না কেন এই যে এরিয়াটাকে বলা হয় নেম বক্স। তাহলে আমি মাউস টাকালেই যে দেখাচ্ছে, কিন্তু এখানে অন্য বিশেষ কিছু নেই। নেম বক্স, এটা হচ্ছে ইনসার্ট ফাংশন, এটা হচ্ছে কি দেখাচ্ছে? ফর্মুলা বার। তাহলে এটাকে উপরটা কি বলে? টাইটেল বার। তারপরে এগুলো হচ্ছে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ ট্যাব এবং তার আন্ডারে এক একটা রিবন। ওকে, এইবারে আসছি মেন যে আমার সিটটা, সেই সিটটা বুঝবো। আচ্ছা, তার আগে নিচে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ভার্টিক্যালি এবং হরাইজন্টাল ভার্টিক্যাল স্ক্রল বার রয়েছে। আর এখানে বাই ডিফল্ট সিট 1 দেখাচ্ছে। তো এটা একটা অ্যাকচুয়ালি ওয়ার্ক বুক, মানে আমি যদি ধরে নিই একটা রেজিস্টার, যেমন অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা ক্যাশ বুক রেজিস্টার হয় না, নিশ্চয়ই দেখলাম। তো সেখানে কি হয়? একটা বইয়ের মতো হয় বা একটা মোটা খাতা হয়, তার এক একটা পেজ হয়, রাইট। তো অনেকগুলো পেজ নিয়ে কি হয়? একটা রেজিস্টার হয়। ঠিক তেমনি এখানে এক একটা সিট নিয়ে হয়। এখানে প্লাস করলেই সিট চলে আসবে, প্লাস করলেই সিট চলে আসবে, প্লাস করলেই সিট চলে আসবে, প্লাস করলেই সিট চলে আসবে। তো এরকম সিট বাড়াতে পারি, মানে সোজা কথায় যেমন এক একটা খাতার পাতা বাড়াতে পারি বা রেজিস্টারের পাতা বাড়াতে পারি, ঠিক তেমনি এখানে আমি সিট বাড়াতে পারি। তো অনেকগুলো সিট নিয়ে হয় একটা আমার কি খাতা। তো সেটাকে বলা হয় কেন? ওয়ার্ক বুক, যেটাকে আমরা রেজিস্টার খাতা বলে থাকি। সেখানে আমরা এক্সেলে কি বলছি? সেটাকে ওয়ার্ক বুক বলছি, এর বাইরের কিচ্ছু নেই। ঠিক আছে, ওয়ার্ক বুক মানে বিরাট যে তত্ত্ব কথায় আমি যাচ্ছি না, আবারও বললাম যে খুব সহজ সিম্পল ভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করবো। একটা খাতার মধ্যে অনেকগুলো পেজ থাকে, সেই খাতা সেটা আপনার অ্যাটেন্ডেন্স রেজিস্টার হতে পারে, ক্যাশ বুক হতে পারে, লেজার বুক হতে পারে, রাইট। ঠিক তেমনি আপনার এই যে এক্সেল যে সিটটা, এক্সেল যে ওয়ার্ক বুকটা, যেটা আমি ফাইলটা ওপেন করলাম, সেটা একটা ওয়ার্ক বুক, একটা খাতার মতো। সেই খাতাতে আপনি যত খুশি বা তার সিস্টেম আমি পরে বলে দেবো। আপাতত আমি যেমন প্রয়োজন অনুযায়ী আমার সিট আমি অ্যাড করতে পারি, অর্থাৎ খাতার পাতা বাড়াতে পারি। ঠিক আছে, তো অনেকগুলো সিট নিয়ে হয় একটা ওয়ার্ক বুক, অর্থাৎ অনেকগুলো পেজ নিয়ে যেমন একটা খাতা বা বই হয়, ঠিক তেমনি অনেকগুলো সিট নিয়ে একটা ওয়ার্ক বুক হয়। তো বাই ডিফল্ট কিন্তু আপনার সিট 1 শো করছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমার যদি দরকার না হয় রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আমি সিটের উপর রাইট ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, সিটের উপর রাইট ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, সিটের উপর রাইট ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। আরো অপশন আছে, এখন অত যাচ্ছি না, যেটা বলছি সেখানে সেটুকুই ফলো করুন।
সিটের উপর রাইট ক্লিক করবো, ডিলিট করে দিলাম, রাইট। তো আমার বাই ডিফল্ট যেমন ছিলাম সিট 1 একটা সিটেই আছে। এবার এখানে দেখুন এক একটা যে বক্স, আমি যেখানে ক্লিক করছি এক একটা বক্স হচ্ছে, ঠিক আছে না, বক্স হচ্ছে বক্স হচ্ছে বক্স হচ্ছে। অর্থাৎ কি না, আমি যখন কোনো একটা সাদা কাগজে আমি যখন হরাইজন্টালি লাইন টানবো এবং ভার্টিক্যালি লাইন টানবো, ঠিক আছে, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যখন লাইন টানবো তখন কি হবে, ঘর তৈরি হবে, এক একটা ঘর তৈরি হবে। এবার সেই ঘরের এখানে এক একটা প্রত্যেকটা ঘরের মান আছে, ঠিক আছে না, প্রত্যেকটা ঘরের একটা নাম্বার আছে। কিভাবে নাম্বারটা হয় না, ওপর থেকে যখন লাইন টানছি, অর্থাৎ ওপর থেকে নিচে, অর্থাৎ ভার্টিক্যালি ওপর নিচ যখন লাইন টানছি সেখানে নাম্বার দিচ্ছি এ, পুরো কলামটাকে, সেখানে কলাম বলছি, মানে দুটো লাইন টানলে একটা ঘর হয়ে গেল, তো সেই ঘরটা একটা পিলার বা কলাম বলছি, ঠিক আছে। তো সেখানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, মাউসটা যেই এখানে নিয়ে যাবো অ্যারো হয়ে যাবে, যেখানে প্লাস যেই উপরে নিয়ে যাবো অ্যারো হয়ে যাবে, যেই নিচে আছে উপরে যাবে অ্যারো হয়ে যাবে। তো ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে না। তো সিলেক্ট হলে কি হলো না, জি কলাম, এগুলোকে কলাম বলি, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এভাবে কলাম আছে। আর লেফট সাইডে এ 1 2 সরি নাম্বার 1 2 3 4 এগুলো রো এক একটা, ঠিক আছে, ক্লিক করবো রো। তাহলে যে কোনো বক্স যখন আমি ক্লিক করব, যে কোনো বক্স যদি আমি ক্লিক করি সেই বক্সটা কিন্তু একটা রো এবং কলাম দুটো মিলিয়েই তৈরি। কোনো বক্স তো আর এমনি এমনি হরাইজন্টাল লাইনে তৈরি হয়ে যায়নি, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। তো একটা খাতায় নিজে একটা লাইন টেনে দেখুন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, তাহলে একটা বক্স তৈরি হচ্ছে। এবং আমি যদি উপরে এবিসি লিখি আর একটা একটা করে, আর নিচে যদি তাহলে কি প্রত্যেকটা একটা করে নাম্বারিং হচ্ছে, ঠিক তেমনি তাহলে এখানে ই আর 7। তো এখানে নাম্বারিং এ কলামের যে অ্যালফাবেট যেটা আছে সেটা আগে আসে, আর ডিজিটটা রোর যে ডিজিট সংখ্যাটা পরে যায়। যেমন এখানে ক্লিক করলাম তাহলে এটা কত, ই আর এটা 8, তাহলে E8, তাহলে দেখুন এখানে E8, এই যে নেম বক্সে E8 দেখাবে। অর্থাৎ আমি যে বক্সে থাকবো, যে বক্সে আমি থাকবো সেই বক্সের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু এখানে J10 হিসেবে দেখাবে। এবারে এখানে এই যে বললাম যে এ বি সি ডি এগুলো এক একটা কলাম, আর 1 2 3 4 5 6 এগুলো একটা রো। রো আর কলাম মিলে যে বক্স তৈরি হচ্ছে, এই বক্সটাকেই বলছি সেল, কিছুই না, এটা হচ্ছে সেল, রাইট। তাহলে সেল জিনিসটা কি না, রো আর কলাম বা বক্স কেটে কেটে যে ঘর তৈরি হচ্ছে সেই এক একটা ঘরকেই আমরা বলছি সেল, রাইট। একদম মানে খুব সহজ ভাষায় এখনো পর্যন্ত জিনিসগুলো একদম আশা করি বোঝা যাচ্ছে। এবার একটা যখন আমি কোনো ডেটা বা কিছু এন্ট্রি করব তখন কি করব না, এই রো ধরে ধরেই করব, কলাম ধরে ধরে কম হয়, বা সাধারণত আমরা ধরি না যে রো ধরে ধরে করবো। যখন করবো অটোমেটিক ও কি হবে, ডান দিকে যেতে হবে, ঠিক আছে না। যাই হোক, টাইপ করছি সেটা পরে, টাইপ কীভাবে হয় তাও বোঝাচ্ছি, সব কিছু বোঝাচ্ছি। তো যাই হোক না কেন, যখন কিছু করবো কিছু লিখলাম যে পরের ঘরে যাব, আচ্ছা আবার পরের ঘরটায় চলে যাব, পরের ঘরটায় চলে যাচ্ছি, পরের ঘরটায় চলে যাচ্ছি। এইভাবে আমরা রো ওয়াইজ আমরা ডেটা স্টোর করি বা ডেটা রেকর্ড করব বা ডেটা এন্ট্রি করব, ঠিক আছে। তাহলে এখন দেখতে হবে এই সিটে কতগুলো রো আর কতগুলো কলাম আছে, একটা প্রাথমিক জিনিস দেখে নেওয়া দরকার। তো আমি যদি এইভাবে অ্যারো দিয়ে দিয়ে নামতে থাকি, এইভাবে অ্যারো দিয়ে দিয়ে নামতে থাকি, তো আমার অনেক সময় লাগবে, ঠিক আছে না। তো কেননা কত ডেটা আছে আমি তো জানি না, ঠিক আছে। তো তার একটা টেকনিক আছে, ঠিক আছে। কি টেকনিক না, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল বাটন ধরে আপ অ্যারোটা মারবো, তাহলে একদম 1 নম্বর ঘর যেটা হচ্ছে কি A1, অর্থাৎ একদম প্রথম ঘর কি হচ্ছে, রো A আর 1, এটা হচ্ছে প্রথম ঘর এখানে দেখাচ্ছে। আর একদম নিচে, একদম নিচে, ঠিক আছে, 1 2 3 করে কত সিরিয়াল আছে যদি দেখতে চাই অ্যাট এ গ্ল্যান্স একদম, তাহলে কন্ট্রোল টিপে যে 4টে অ্যারো আছে তার নিচেরটা মারবো, ঠিক আছে। তাহলে একদম শেষ ঘরে চলে যাবে। তাহলে 2013 আমাদের মাইক্রোসফট এক্সেল ভার্সনে লাস্ট যে ঘরটা আসছি, তাহলে ওই ঘরটাই লাস্ট ঘর। তাহলে কতগুলো আমার রো আছে বুঝতে পারছেন, তাহলে কত আছে একবার কাউন্ট করুন দেখিনি। লেখা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10,48,576, 10,48,576টা রো আছে। তার মানে এক একটা সিটে আমি 10,48,576টা ডেটা আমি এন্ট্রি করতে পারি, বুঝতে পারলাম। তাহলে এক্সেলে 10,48,576টা ডেটা এক একটা সিটে আমি রেকর্ড করতে পারবো। এবং আমি যদি আরেকবার ওপরে চলে যাই, কন্ট্রোল টিপে অ্যারো মারবো, একদম ওপরে চলে যাবে 1 নম্বর ঘরে। তাহলে তার কতগুলো কলাম আছে, কতগুলো এদিকে কলাম করা আছে। তাহলে আমি কন্ট্রোল ধরে আবার কন্ট্রোল
কন্ট্রোল ধরে এন্ড, কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে একদম ডান দিকে অ্যারোটা মারলে চলে আসবে। এখানে নাম্বারে দেয়নি, এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এখানে অ্যালফাবেট এইগুলো দিয়ে সাজানো আছে এক্স এফ ডি। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে যেটা হয় আপনারা করে দেখবেন, আমার ভুল হতে পারে, বাট 16,384টা কলাম আছে, ঠিক আছে, 16,384টা কলাম আছে। আর রো আছে 10,48,576, আর কলাম আছে 16,384। এবার আমরা যদি প্রথম ঘরটা হয় তাহলে প্রথম ঘরের নাম্বার কত, কন্ট্রোল ধরে আবার অ্যারো বাঁ দিকে অ্যারোটা মারলাম, এবারে তাহলে চলে হলো A1। আর আমি যদি একদম নিচে যাই আর ডান দিকে যাই তাহলে এটা হচ্ছে একদম কোনার লাস্ট ঘর, ঠিক আছে, এটা হচ্ছে কোনার লাস্ট ঘর। তাহলে এর মান কত, এক্স এফ ডি 10,48,576, তাহলে এটা হচ্ছে সেল নাম্বার। তাহলে আমি কি বললাম, বক্সগুলো এক একটা হচ্ছে সেল, রাইট। তাহলে সেই সেল নাম্বারগুলো এইভাবে জেনারেট হবে, বা এগুলো অলরেডি রো এবং কলামের যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী এগুলো তৈরি হয়। তাহলে আজকে আমরা জানলাম যে একটা সিটে মোট 10,48,576টা রো আছে, 16,384টা কলাম আছে, ঠিক আছে না, এবং এই রোর মধ্যে এক একটা রোর মধ্যে আমি ডেটাগুলো এন্ট্রি করব, ঠিক আছে না। তো এইগুলোকে আমি সাইজ বাড়াতে পারি, কমাতে পারি। এই যে রোগুলো আছে আমি বলেছিলাম যে আমাদের এটা বাই ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে, কিন্তু আমরা যখন খাতায় ছক কাটতাম কি হতো, আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করতাম, ছোট করতাম, ওপর দিকে বড় করতাম, নিচে করতাম, সব কিছুই আমরা এখানে করতে পারবো। লেখাটাকে ডান দিকে ঘোরাতে পারবো, বাঁ দিকে ঘোরাতে পারবো, নিজের খুশি যেমন আমরা খাতায় কলমে করতাম সেটা তো করতে পারবোই। এছাড়াও এখানে অনেক 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 বেনিফিট রয়েছে, সেগুলো আমরা দেখবো। তো আমরা আজকে প্রথম দিনে এক্সেল জিনিসটা কি সেটা বুঝলাম। তার আগে বুঝলাম এক্সেল কেন শিখবো, স্প্রেডশিট কি, স্প্রেডশিট থেকে শুরু করে আমরা এক্সেলে এলাম, এবং এক্সেলে এসে এক্সেল সফটওয়্যারটা, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করে আমরা দেখলাম কিভাবে কাজ করবো। এবার কাজ করবো কি করে, সেখানে আমরা প্রথমে দেখলাম যে একটা রো জিনিসটা কি বা কলাম জিনিসটা কি, এবং সেই কলাম এবং রো একসঙ্গে জুড়ে কি করে সেল তৈরি হচ্ছে, এবং সেল নাম্বার কি করে তৈরি জেনারেট হচ্ছে, এক একটা সেলের নাম্বার কি করে তৈরি হচ্ছে না, অর্থাৎ রো এবং কলাম কম্বিনেশনে যে বক্সটা তৈরি হচ্ছে, যে সেলটা তৈরি হচ্ছে, সেই সেলের নাম্বারিংটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝলাম। এছাড়া আমরা এখানে বাই ডিফল্ট যে যখনই আমরা ওপেন করে যে হোম স্ক্রিনটা দেখতে পাই, সেই হোম স্ক্রিনটাতে কি কি থাকে সেটা দেখলাম। যেখানে দেখলাম টুল বার, একদম টাইটেল বার, তারপর ডান দিকে হচ্ছে গিয়ে কন্ট্রোল বাটন, এবং এখানে বিভিন্ন ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনসার্ট পেজ, লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ এবং ফাইল। তো এইগুলো থেকে আমরা যে অপশানগুলো আছে পরবর্তীকালে আমরা আসবো। তো নর্মালি যখন আমরা কোনো কিছু টেক্সট এন্ট্রি করবো, এখানে যে কোনো বক্সে জাস্ট ক্লিক, যে কোনো বক্সে ক্লিক করে আমরা টাইপ করলে লেখা শুরু হয়ে যাবে, যে কোনো বক্সে লেখা করলে শুরু হয়ে যাবে, ঠিক আছে না। এবার আমরা এখানে এক্সেলে কিভাবে লিখবো সেটা নেক্সট দিন থেকে আমরা একদম লেখার ধরন কি হবে বা ডেটার ধরন কিভাবে হয়, অর্থাৎ নাম্বার, যেখানে এখানে আমরা টেক্সট জিনিসটা কিন্তু আলাদা আলাদা ধরে, নাম্বারকে আলাদা ধরে, ডেট আলাদা ধরে, টাইম আলাদা ধরে, সেগুলো আমরা নেক্সট দিন একটা একটা করে দেখবো, এবং ডেটা এন্ট্রি কীভাবে হয় নেক্সট দিন আমাদের যে সিলেবাস আছে সেটা কভার করবো। তো আজকে প্রথম দিনে যেটুকু কভার করলাম সেটা হচ্ছে এক্সেল আমরা কেন শিখবো, আর এক্সেল আসলে কি, যেটা আমরা জানলাম যে এক্সেল আসলে একটা স্প্রেডশিট প্রোগ্রাম, সেই স্প্রেডশিট জিনিসটা কি সেটাও জানলাম। আশা করি প্রথম এই ক্লাসে আপনারা এটুকু বুঝলেন যে এক্সেল নতুন করে আমাদের কিছু শেখার নেই, এক্সেলের যে ধারণাটা সেটা আমরা প্রথম থেকেই জানি, বাট সেই ধারণাটা এতটা ক্লিয়ার ছিল না যে ওই ছকের কাজটাই এক্সেল, বা ছকটাকেই আমরা এখানে স্প্রেডশিট বলে জানতাম না সেইভাবে। তো আজকে আমরা জানলাম, বুঝলাম, এর পরের দিন থেকে আরো ডিটেলসে আমরা কিভাবে ডেটা এই এক্সেলে আমরা ভরবো এবং সেটাকে নিয়ে অ্যানালিসিস করবো, ধীরে ধীরে আমরা এগোবো। ওকে, থ্যাংক ইউ। এই ক্লাসটা ভালো করে একবার দেখবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।